আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি শিকা আজিজ। শুরুতেই উজালা পেইন্টস সংবাদ শিরোনাম। নতুন নির্বাচন কমিশন গঠনে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে আহ্বায়ক করে ৬ সদস্যের সার্চ কমিটির নাম প্রকাশ। নিজেদের পছন্দের লোকদের দিয়ে সার্চ কমিটি গঠন করে আওয়ামী লীগ দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে, প্রতিক্রিয়া বিএনপি মহাসচিবের। সততার শক্তি ছিল বলে বিশ্বব্যাংকের কাছে দেশের মাথা নিচু হয়নি বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে দুর্নীতি কেউ প্রমাণ করতে পারেনি। টিআই এর দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান ১৫ নম্বরে। দুর্নীতির চিত্রে কোনো হেরফের হয়নি, অভিমত ডক্টর ইফতেখারুজ্জামানের। দেখছিলেন উজালা পেইন্টস সংবাদ শিরোনাম। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। বিস্তারিত সংবাদ। নতুন নির্বাচন কমিশন গঠনে ৬ সদস্যের একটি সার্চ কমিটি গঠন করেছে সরকার। আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান, পিএসসির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিক, মহা হিসাব নিরীক্ষক মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শিরিন আক্তার। ১০ কর্মদিবসের মধ্যে এই কমিটি রাষ্ট্রপতির কাছে কমিশন গঠনের সুপারিশ করবে। নতুন নির্বাচন কমিশন গঠনের অংশ হিসেবে গেল বছরের ১৮ ডিসেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। ৩১টি দলের সাথে আলোচনার পর রাষ্ট্রপতির সার্চ কমিটি গঠনের উদ্যোগ নেয়। বুধবার সকালে বঙ্গভবন থেকে এ সংক্রান্ত একটি চিঠি পৌঁছে মন্ত্রিপরিষদ বিভাগে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতির পর নামের সারসংক্ষেপ যায় বঙ্গভবনে। রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদনের পর ৬ সদস্যের সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করা হয়েছে। এছাড়াও রয়েছেন হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান, পিএসসির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিক, মহা হিসাব নিরীক্ষক মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শিরিন আক্তার। দায়িত্ব পেয়ে সার্চ কমিটির সদস্যরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন করতে আমাদের কি পদক্ষেপ নিতে হবে আমরা মিটিংয়ে বসে সিদ্ধান্ত নেব এবং তারপরে আমরা বিবেচনা করব আমরা কি কাজগুলি করব। আগামী ৮ ফেব্রুয়ারি বর্তমান প্রধান নির্বাচন কমিশনার সহ ৩ কমিশনারের মেয়াদ শেষ হচ্ছে। এর আগেই নতুন কমিশন গঠনের বাধ্যবাধকতা রয়েছে। সার্চ কমিটির সুপারিশেই এ কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি। মাহফুজুর রহমান, বাংলাভিশন, ঢাকা। নির্বাচন কমিশন পুনর্গঠনে আওয়ামী লীগ সরকারের পছন্দের সার্চ কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০১৪ সালের মতো নির্বাচন করতেই সার্চ কমিটিতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটি নিয়ে কথা বলেন। এই পুরো সার্চ কমিটি হচ্ছে এই সরকারের, আওয়ামী লীগ সরকারের পছন্দের। দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য এই জাতির, যে সুযোগ সৃষ্টি হয়েছিল এই রাজনৈতিক সংকট থেকে এই জাতিকে বের করে আনার, সেই সুযোগটিও তিনি গ্রহণ করলেন না। আমরা জানি না এই সার্চ কমিটি কি ধরনের নির্বাচন কমিশন গঠন করবেন তা আমরা এখনই বুঝতে পারছি। সুতরাং জাতিকে আবার আরেকটি অনিশ্চয়তা, অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া হলো, আরেকটি অন্ধকার গহ্বরের দিকে ঠেলে দেওয়া হলো। জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দিতেই দলীয় সার্চ কমিটি বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। রাজনৈতিক সংকটটি নিরসন না করা যায় তাহলে এই ধরনের মানুষকে প্রতারণা করে বোকা বানিয়ে সার্চ কমিটি গঠন করে, যে সার্চ কমিটি গঠনের সঙ্গে জনগণের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন নেই, সেখানে এটা কোনোদিনই সেই তার কাজ করতে সক্ষম হবে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সার্চ কমিটি গঠন নিয়ে রাষ্ট্রপতির ভূমিকার সমালোচনা করেন। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।
বিএনপি বহুদলীয় নয়, কারফিউ গণতন্ত্রের প্রবর্তক, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ওটা তো এখন বেগম খালেদা জিয়া দেখলাম 25 জানুয়ারি আজকে তিনি কিছু মন্তব্য করেছেন, বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। তা আমি তার জবাবে বলতে চাই, বহুদলীয় গণতন্ত্র নয়, বিএনপি হচ্ছে কারফিউ গণতন্ত্রের প্রবক্তা। ওটা তো এখন গণতন্ত্র ও মানুষ হত্যাকারীদের হাতে জাতির ভবিষ্যৎ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এক টুইট বার্তায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, আমাদের দ্রুত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। গণতন্ত্র ও মানুষ হত্যাকারীদের হাতে জাতির ভবিষ্যৎ নিরাপদ নয় বলে মন্তব্য করেন তিনি। সততার শক্তি ছিল বলেই বিশ্বব্যাংকের কাছে দেশের মাথা নিচু হয়নি, এমনকি বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে কেউ দুর্নীতি প্রমাণ করতে পারেনি, এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতা ভোগ নয়, জনগণের কল্যাণে কাজ করতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার গণভবনে ছাত্রলীগ নেতাদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সারা দেশ থেকে আসা ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে কয়েক ঘন্টা সময় কাটান প্রধানমন্ত্রী। ছাত্রলীগ নেতাদের আদর্শ ও সততার সাথে রাজনীতি করার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সততার শক্তি ছিল বলেই বিশ্বব্যাংকের কাছে মাথা নিচু করতে হয়নি। আজকে আমাদের বিরুদ্ধে যে অপবাদ দিতে চেয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক, পৃথিবীর বহু দেশে এভাবে তারা অনেক দেশের সরকারকে কিন্তু হেয় করেছে, ভেবেছিল আমাদেরকেও সেভাবে করবে। যখন আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে আসলো, দুর্নীতি হয়েছে সেটা বলতে পারছে না, দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে, আমি যখন চ্যালেঞ্জ দিলাম, তারা চেষ্টা করেছে। আমি, আমার ছেলে মেয়ে, আমার বোনের ছেলে মেয়ে থেকে শুরু করে আমাদের মন্ত্রী, তাদের সাথে যারা, প্রত্যেকে কোথায় কার কি আছে অনেক চেষ্টা করেছে যে কোথাও এতটুকু দুর্নীতি কিছু পায় কিনা। আল্লাহর রহমতে কিছু তারা পায়নি। বলতে একসময় বাধ্য হয়েছে যে সারা বিশ্বে একটি পরিবার আমরা দেখলাম যে ক্ষমতায় থেকেও তারা কখনো কোনো রকম দুর্নীতির পথে যায় নাই। দেশের মানুষকে যেন কিছু দেয়া যায় সেই লক্ষ্যে রাজনীতি করতে ছাত্রলীগ নেতাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যার যার জীবন জীবিকার পথে যেমন যাবে, আবার রাজনৈতিক নেতা হিসেবে একদিকে জীবন জীবিকাও করতে হবে, অপরদিকে নেতৃত্ব দেওয়ার জন্য তোমরা সৎ পথে থেকে জনগণের পাশে থেকে কাজ করবে, সেইভাবে তোমাদের কাজ করতে হবে। আর এই জঙ্গি সন্ত্রাস আর মাদকাসক্তি এর বিরুদ্ধে তোমাদেরকে সোচ্চার হতে হবে। সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে জনগণের সাথে আরও নিবিড় যোগাযোগ গড়ে তোলার জন্য ছাত্রলীগ নেতাদের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। 26 স্কোর নিয়ে এবছর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতিগ্রস্ত দেশের সূচকে বাংলাদেশের অবস্থান 15 নম্বরে। টিআইবির নির্বাহী পরিচালকের মতে 2012 থেকে বাংলাদেশের দুর্নীতির চিত্রে তেমন কোনো হেরফের হয়নি। এর কারণ হিসেবে রাজনৈতিক অঙ্গীকার পূরণে ব্যর্থতা ও সদিচ্ছার অভাব এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতাকেই দায়ী করছে টিআইবি। সারা বিশ্বে একযোগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই এর 2016 সালের দুর্নীতির ধারণা সূচক প্রকাশ উপলক্ষে সকালে সংবাদ সম্মেলন করে টিআইবি। প্রকাশিত প্রতিবেদনে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় 10 স্কোর নিয়ে প্রথম অবস্থানে সোমালিয়া আর 26 স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান 15তম। গত বছরের চেয়ে স্কোর 1 পয়েন্ট বাড়লেও তাতে বাংলাদেশের দুর্নীতি পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসেনি। বিষয়টিকে সন্তোষজনক নয় বলে মনে করছে টিআইবি। দুর্নীতির কারণে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত দেশগুলো থেকে যদি শুরু করা হয় তাহলে আমাদের অবস্থান 145তম, যেটি গতবারের তুলনায় 6 স্টেপ কম। এর পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। একটা পরিষ্কার কারণ হচ্ছে গতবার কিন্তু এই তালিকায় 6টি দেশ কম ছিল। তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে স্কোরটা আমাদের গড় বৈশ্বিক যে গড় 43 তার তুলনায় অনেক কম। স্কোর যখন 43 হবে, 43 ঊর্ধ্বে হবে, তখন আমরা বলতে পারবো যে বাংলাদেশ দুর্নীতি মধ্যম পর্যায়ে নিয়ন্ত্রণ করতে পেরেছে। আমরা যেহেতু 43 থেকে অনেক কম নিচে আছি, কাজে আমাদের অবস্থান ভালো নয়, উদ্বেগজনকই বলবো। আজকের স্কোর দেখার পরেও যে অন্তত আমাদেরকে এইটুকুন স্বস্তি দিচ্ছে যে আমরা নিচে নেমে যাইনি, যে আমাদের কিন্তু দুর্নীতি বিরোধী যে সংগ্রাম, দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে অঙ্গীকার,
সেটা কিন্তু কোনো অবস্থাতেই লঘু করে দেখার কোনো অবস্থায় এসে আমরা পৌঁছাই নাই। রাজনৈতিক প্রভাবের কারণেই দুর্নীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে মন্তব্য টিআইবির। সরকারের যে বা রাজনৈতিক যে অঙ্গীকারগুলো সেগুলো যথাযথ বাস্তবায়নের ক্ষেত্রে ঘাটতি দেখি। আমরা সরকারি এবং রাজনৈতিক অবস্থানকে আমাদের অর্থ উপার্জনের একটা উপায় হিসেবে দেখি। সবকিছু ছাপিয়ে যে দুর্নীতির মাধ্যমে যে উপার্জিত অর্থ অবৈধ পন্থায় সেগুলো আবার বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এগুলোর প্রভাব কিন্তু এই ধরনের সূচকের মধ্যে অবশ্যই পড়তে বাধ্য। আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন, জাতীয় সংসদ, বিচারিক ব্যবস্থা, জাতীয় রাজস্ব বোর্ড, অ্যাটর্নি জেনারেল অফিস, এই ধরনের বাংলাদেশ ব্যাংক, এই ধরনের প্রতিষ্ঠানগুলো তাদের যার অবস্থান থেকে সক্রিয়ভাবে স্বাধীনভাবে কাজ করার মতো পরিবেশ সৃষ্টি হয়। দুর্নীতি বিরোধী উদ্যোগের প্রতি যে বাধা প্রদান সেটা আমাদেরকে দূর করার একটা চেষ্টা করতে হবে। এই পরিবেশটা তৈরি করার দায়িত্ব রাজনীতিকদের, যারা সরকার পরিচালনায় আছেন তাদের, এবং অন্যান্য যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি আছে তাদের একত্রিত হয়ে এই কাজগুলি করতে হবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের আগে কেবল আফগানিস্তানের অবস্থান থাকাকেও বিব্রতকর বলছে টিআইবি। তবে বর্তমান দুর্নীতি দমন কমিশনের নেতৃত্ব সামনের দিনগুলোতে পরিস্থিতির পরিবর্তন করবে আশা টিআইবি। বিচারের আওতায় নিয়ে আসতে পারে। শারমিন ইব্রাহিম, বাংলাভিশন, ঢাকা। নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন বিলোপ করতে পুলিশের আবদারকে অন্যায্য, অযৌক্তিক ও মানবাধিকারের সব সনদকে অস্বীকারের চেষ্টা বলেছেন বিশ্লেষকরা। তাদের মতে আইনটি বাতিল হলে জনগণ তাদের প্রতিকার চাওয়ার অধিকার হারাবে, আরও বেপরোয়া হয়ে উঠবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধানমন্ত্রীর কাছে পুলিশের এই আবদারের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান মানবাধিকার কর্মীদের। নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন বাতিলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে পুলিশ। গত সোমবার রাজারবাগে দাবিটি তোলা হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্য আইনটি বাতিলের বিষয়ে কোনো আশ্বাস দেননি। পুলিশের হাতে নির্যাতিত আওয়ামী লীগ দলীয় এমপি সাবের হোসেন চৌধুরী 2009 সালে জাতীয় সংসদে বেসরকারি বিলটি আনেন। নানা পক্ষের মতামত নিয়ে 2013 সালে নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন হিসেবে এটি পাশ হয়, যেখানে আইন প্রয়োগকারী সংস্থা ছাড়াও সব ধরনের সরকারি হেফাজতে নির্যাতন ও হত্যাকে অন্য যে কোনো অপরাধের মতোই বলা হয়। ট্রাইব্যুনালে বিচার আর সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবনের বিধান রয়েছে ওই আইনে। এই আইনটির যথার্থতা অনুধাবন করেই পার্লামেন্টে পাশ করেছেন। যে কনস্টিটিউশন আমার স্বাধীনতার মধ্য দিয়ে অর্জন করা, সেখানে খুব স্পষ্টতই বলা আছে কোনো ধরনের নির্যাতন করার কোনো সুযোগ কোনো কারণেই। এই আবদারটা মানে মামাবাড়ির আবদার হয়ে গেছে যে আমাকে আইনে কিছু বিধিনিষেধ, সে আইনটিকে তুমি এখন বাতিল করে দাও, এই ধরনের প্রবণতা কারো ভিতরে থাকা উচিত নয়। তারা বলছেন জনগণের জানমালের নিরাপত্তা যাদের হাতে, তারাই যদি মানবাধিকার রক্ষার সনদ বাতিল চায় তবে তা দুর্ভাগ্যের। এই দাবিটি উত্থাপনের মাধ্যমে সরকারকে যে বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়া হয়েছে, আমার মনে হয় এই জন্যই বোধহয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত হবে যে কারা এই দাবির পেছনে রয়েছে তাদেরকে শনাক্ত করে তাদের মূল অভিপ্রায়টি কি, সেই অভিপ্রায় সম্পর্কে জানা এবং ব্যবস্থা গ্রহণ করা। জনগণের যারা নির্যাতনের শিকার হয় তাদের রক্ষা কবচ হিসাবে সামনে কিন্তু এই একটি আইনই আমাদের আছে। মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই বিষয়টি অনুধাবন করবেন যে জনগণের রক্ষা কবচটাই হচ্ছে সবচেয়ে বড় জরুরি দরকার। বিশ্লেষকরা বলছেন তথ্য প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে জিজ্ঞাসাবাদের অনেক পদ্ধতিও এসেছে, তাই ব্রিটিশ আমলের নিপীড়নমূলক জিজ্ঞাসাবাদের এই পদ্ধতিকে ছুঁড়ে ফেলার আহ্বান জানিয়েছেন তারা। আরিফুল হক, বাংলাভিশন, ঢাকা। জনপ্রত্যাশা পূরণ ও আস্থা অর্জনের জন্য দায়িত্ব পালনে পুলিশকে আরও নিবেদিত হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পুলিশ সপ্তাহ উপলক্ষে দেয়া ভাষণে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সাথে পুলিশ বাহিনীকে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে জঙ্গিবাদের উত্থান রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। সাম্প্রতিক সময়ে জঙ্গি দমনে পুলিশ সদস্যরা যে দক্ষতা ও সাহসিকতা দেখিয়েছে তার প্রশংসাও করেন রাষ্ট্রপতি। পুলিশ সপ্তাহ উপলক্ষে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য যারা পুলিশ পদক পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে থাকতে হিলারিকে দিয়ে প্রধানমন্ত্রীকে ফোন করিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তাতে ব্যর্থ হয়ে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ করেছেন তিনি। জাতীয় সংসদকে এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের একটি জাতীয় দৈনিকের সম্পাদকও এই পদ্মা সেতুর অর্থায়ন বন্ধে ভূমিকা রেখেছেন।
ফরেন সেক্রেটারি। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নের জবাব দেন শেখ হাসিনা। তিনি বলেন, দারিদ্র্য হার প্রত্যাশিত মাত্রায় কমেছে। একটি বাড়ি একটি খামার প্রকল্প আর পল্লী সঞ্চয় ব্যাংকের কারণে গ্রামীণ ব্যাংকের অত্যাচার থেকে রক্ষা পাচ্ছে মানুষ। আমরা কিন্তু ওনাকে সরাইনি, তিনি মামলা করেছেন, আর মামলা করার পরামর্শদাতা ছিলেন ডক্টর কামাল হোসেন। উনি মামলায় হারলেন, হারার পরে ওনার এমডি পদ চলে গেল আইনের কারণে। এরপরে উনি খেপে গেলেন আমাদের উপর, আর সেই খেপাটা যে পড়লো আমার পদ্মা সেতুর উপর। উনি দল করতে গেলেন, সেই সম্পাদক সাহেব আর উনি মিলে শুরু করলেন দল গঠন করবে, কিন্তু সেখানেও ব্যর্থ হলো, কারণ জনগণের কাছ থেকে সাড়া পায়নি, কারণ সুদখোরের ডাকে কেউ সাড়া দেয় না, এটা হলো বাস্তবতা। প্রধানমন্ত্রী কথা বলেন গ্রামীণ ফোন প্রসঙ্গেও। বলেন, এই প্রতিষ্ঠানটি ব্যক্তিগত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে ট্যাক্স দেন না বলে অভিযোগ করেন তিনি। বলেন, সরকারের বিরুদ্ধে দেশের বাইরে নানাভাবে ষড়যন্ত্র করেছেন তিনি। অত্যন্ত দুঃখের বিষয় যে ওই ব্যাংক গ্রামীণ ফোনের যেটা বাংলাদেশের অংশ থাকার কথা, তার অধিকাংশ শেয়ার উনি বেচে টেচে দিয়ে এখন ওটাকে ওনার সম্পূর্ণ নিজের ব্যক্তিগত বা সম্পত্তি করে নিয়েছেন। গ্রামীণ ব্যাংকে গ্রামীণ ফোনের কোনো লভ্যাংশ কখনো আর যায়নি। এটা আমি বলবো একটা চিটিং করা ছাড়া আর কিছুই না, এটা রীতিমতো একটা ধোঁকা দেওয়া হয়েছে। এখন ওটা ওনার নিজস্ব সম্পত্তি। আবার এর প্রায় 30 ভাগ মালিকানা তার হাতে আছে, বাকিটা উনি বেচে টেচে দিয়ে দিয়েছেন। শুনেছি কাকে কাকে কোন ফাউন্ডেশন কোথায় কোথায় অনেক টাকা পয়সাও দিয়েছে ইত্যাদিতে বহু কিছু শোনা যায়। হিলারি ক্লিন্টনের বাংলাদেশে সফরকালে যারা তার হাত দিয়ে গ্রামীণ ব্যাংকের ঋণ নিয়েছিলেন, তারা ভিটেমাটি বিক্রি করে এলাকা ছেড়েছেন বলেও দাবি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সেখানে সিবিসি টাইলস সংবাদ বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। ফিরে এসে থাকছে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম হবে অনলাইনে। সরকার নির্ধারিত জনপ্রতি খরচ 35,000 টাকা, ব্যয় বাড়াতে চায় বায়রা। খিলগাঁও থানা নাশকতার মামলায় বিএনপি নেতা শিমুল বিশ্বাস, মারুফ কামাল সহ 17 জনের বিরুদ্ধে আদালতে গ্রেফতারি পরোয়ানা। আরেকবার স্বাগত বাংলা ভিশন সংবাদে। এবছরই প্রথম মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সব কার্যক্রম হবে অনলাইনে। ভিসার মেয়াদ শেষ হলেই স্বয়ংক্রিয়ভাবে সেই তথ্য চলে যাবে নিয়োগদাতা প্রতিষ্ঠানের কাছে। তাই কোনো কর্মী আর অবৈধ হবে না। সেই সাথে কর্মীদের কোনো লেভি দিতে হবে না মালয়েশিয়ার সরকারকে। তবে সরকার যে অভিবাসন ব্যয় নির্ধারণ করেছে তা আরও বাড়ানোর দাবি জানিয়েছে বায়রা। বহুল আলোচিত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে যাওয়ায় সেদেশে বছরে 5 থেকে 7 লাখ কর্মী পাঠানোর আশা করছে সরকার। তবে এখনও অভিবাসন ব্যয়সহ নানা জটিলতা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে সব কাজ অনলাইন পদ্ধতিতে হওয়ায় এবার কর্মীরা প্রতারিত হবে না বলে মনে করছেন জনশক্তি ও কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির মহাপরিচালক। কর্মীরা যেটা চুক্তি করে যাবে সেই চুক্তিটা অনলাইনে থাকবে এবং এটা দেখতে পারবে, এবং যাওয়ার আগেই, এবার যেটা বিশেষত যাওয়ার আগে সে চুক্তি স্বাক্ষর করে তার বেতন কোন ট্রেডে যাচ্ছে, কোন বিষয়ে সে কাজ করতে যাচ্ছে, তারা দেখে শুনে তারপরে বুঝে তারপরে যেন বিদেশে যায়। এটি এছাড়াও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীরা পাচ্ছেন নতুন কিছু সুবিধা। এখন থেকে কর্মীদের ভিসার মেয়াদ শেষ হলেও স্বয়ংক্রিয়ভাবে সেই তথ্য পৌঁছে যাবে নিয়োগদাতা প্রতিষ্ঠানের কাছে। তাতে করে কোনো কর্মী আর অবৈধ হওয়ার সুযোগ থাকবে না। মালয়েশিয়া সরকারকে কোনো বাৎসরিক বা মাসিক লেভি দিতে হবে না কর্মীদের নিরাপত্তা ইন্স্যুরেন্স হবে শতভাগ অনলাইন ভিত্তিক, এবং বিদেশ গমনেচ্ছু কর্মীরা তাদের অভিবাসন ব্যয়ের টাকা জমা দিবে ব্যাংকের মাধ্যমে। বেসরকারি জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা মনে করছে কর্মীদের ভোগান্তি কমাতে অভিবাসন ব্যয় 35,000 টাকা থেকে আরও বাড়ানো প্রয়োজন। আমরা বলবো যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিংয়ে এই ব্যাপারটি নিয়ে আলোচনা করা উচিত। এটাকেও একটু বাড়িয়ে আরেকটু প্র্যাকটিক্যাল করা যায় কিনা, যেন আমাদের আর লুকোচুরি করা না হয়। 50টি এমপ্লয়ার মালয়েশিয়ার যারা কাজ দিয়েছে, তাদের ভিতরে প্রায় 12,000 বাংলাদেশি ডিমান্ড তৈরি হয়ে গেছে।
জানা গেছে, টেক্সটাইল, বনায়ন, নির্মাণ সহ বিভিন্ন খাতে কর্মীদের জন্য সর্বনিম্ন বেতন হবে প্রায় 20,000 টাকা। মালয়েশিয়া কর্মী পাঠানোর ক্ষেত্রে এবার কর্মীদের সুরক্ষার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে উভয় দেশই। তবে কর্মীদের জন্য যেই অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে তার বাস্তবায়ন নিয়ে এর মধ্যে দেখা দিয়েছে সংশয়। কারণ এর আগেও সৌদি আরবে কর্মীদের অভিবাসন ব্যয় 1,65,000 টাকা নির্ধারণ করা হলেও বাস্তবে তাদেরকে গুনতে হয়েছে 5 থেকে 7 লাখ টাকা পর্যন্ত। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর খিলগাঁও থানার একটি নাশকতার মামলায় বিএনপি নেতা সেলিমা রহমান, বরকতুল্লাহ বুলু, শিমুল বিশ্বাস, মারুফ কামাল খান সহ 17 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সকালে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপি নেত্রী শিরিন সুলতানা, আজিজুল বারী হেলাল ও MA কাইয়ুম কমিশনার। 2015 সালের জানুয়ারি মাসে বিএনপির হরতাল অবরোধ চলাকালে খিলগাঁও থানা এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। তুলা আমদানির ক্ষেত্রে ভারত নির্ভরতা কমিয়ে আফ্রিকা ও সুদানের মতো বিকল্প দেশ থেকে আমদানি বাড়াতে চায় বাংলাদেশ। 430টি স্পিনিং মিলের পূর্ণ উৎপাদন ক্ষমতা কাজে লাগাতে বাড়তি 15 লাখ তুলার চাহিদা পূরণে এসব দেশ থেকে তুলা আমদানির পরিকল্পনা করছে বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন BCA। গ্লোবাল কটন সামিট উপলক্ষে দুপুরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন BTM এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন এ তথ্য জানান। তুলা আমদানিতে শীর্ষ বাংলাদেশে গত এক দশকে আমদানি 3 মিলিয়ন থেকে বেড়ে 6.1 মিলিয়ন বেলে উন্নীত হয়েছে, যার 50% বেশি আসে ভারত থেকে। কটন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদি আলী জানান, স্পিনিং মিলের ক্ষমতা বৃদ্ধির ফলে চাহিদার অতিরিক্ত আরও 15 বেল তুলা প্রয়োজন হবে। বাজার ঊর্ধ্বমুখী চাহিদা অনুযায়ী ভারতের পাশাপাশি আফ্রিকা সহ বিকল্প দেশ থেকে তুলা আমদানি করা হবে। সেই লক্ষ্য পূরণে কটন সামিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করেন তিনি। 27 জানুয়ারি সকালে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে দুদিনের তুলা সম্মেলন উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পূবালী ব্যাংক লিমিটেডের ঢাকা সেন্ট্রাল অঞ্চলের শাখা প্রধানদের প্রথম সম্মেলন 2017 অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম চৌধুরী, বিশেষ অতিথি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ আলী। আরও উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক সৈয়দ সাইফুল ইসলাম সহ ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক, ঊর্ধ্বতন নির্বাহী ও শাখা প্রধানরা। সম্মেলনে চলতি বছরে ব্যাংকের লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা হয়। আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এসে থাকছে একাধিক মুসলিম দেশ থেকে যুক্তরাষ্ট্রের প্রবেশের উপর নিষেধাজ্ঞা এবং অবৈধ অভিবাসী তাড়াতে নতুন আইন করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। নিউজিল্যান্ড সফরে ব্যর্থতার জন্য টিম ম্যানেজমেন্ট ও ক্রিকেট অপারেশনসের ত্রুটিপূর্ণ পরিকল্পনায় দায়ী বললেন খালেদ মাসুদ পাইলট। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। এবার মুসলিম অধ্যুষিত একাধিক দেশ থেকে যুক্তরাষ্ট্রের প্রবেশের উপর নিষেধাজ্ঞা এবং অবৈধ অভিবাসীদের তাড়াতে নতুন আইন পাশ করতে যাচ্ছেন নয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে উদ্বেগ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মুসলিম কমিউনিটি নেতারা। প্রেসিডেন্ট ট্রাম্পের যুক্তি, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত এবং মার্কিনীদের চাকরির বাজার বিস্তারে সাহায্য করবে এটি। কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে নির্বাহী আদেশের আভাস দিয়েছেন তিনি। স্থানীয় সময় বুধবার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অনুষ্ঠানে বিষয়টি খোলাসা হবে বলেও টুইট করেছেন ট্রাম্প। এটি তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। পরিকল্পনা অনুযায়ী ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন থেকে যুক্তরাষ্ট্রের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ হবে। শরণার্থীদের পাশাপাশি স্বাভাবিক প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র থেকে ইচ্ছুকরাও
যুক্তরাষ্ট্র যেতে ইচ্ছুকরাও নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। ট্রাম্প প্রশাসনের নয়া এই পদক্ষেপে উদ্বেগ জানিয়েছেন কাউন্সিল অফ আমেরিকান ইসলামিক রিলেশনসের নেতারা। তাদের ধারণা, এই আইনের অজুহাতে হয়রানির মুখে পড়বেন যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলমানরা। অনুপ্রবেশ নিয়ন্ত্রণ ও অভিবাসীদের চাপ কমাতে মেক্সিকো লাগোয়া সীমান্তে 2000 মাইল দীর্ঘ দেয়াল নির্মাণেরও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। দেশের বাইরের আরও কিছু সংবাদ নিয়ে রয়েছে এখন ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনের পশ্চিম তীরে আরও 2500 বসতি নির্মাণে ইসরায়েলের ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় দ্বিজাতি তত্ত্বের বাস্তবায়নের ওপর আবারও গুরুত্ব দেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক। এদিকে ক্ষোভ জানিয়েছে ফিলিস্তিন। এতে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা নতুন করে ব্যাহত হবে বলে শঙ্কা তাদের। সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে জঙ্গি গোষ্ঠী আল শাবাবের গুলিবর্ষণ ও বোমা হামলায় অন্তত 13 জন নিহত হয়েছে, আহত অনেকে। বুধবার সকালে পার্লামেন্ট ভবনের কাছে দায়া হোটেলের মূল গেটে গাড়িবোমা হামলার পর গুলিবর্ষণ করে জঙ্গিরা। প্রায় 2 দশক পর আন্তর্জাতিক সুমো চ্যাম্পিয়নের শীর্ষ পদবি ইয়োকোজুনা পেল জাপান। এতদিন দেশটির ঐতিহ্যবাহী এ খেলার শীর্ষস্থান ছিল মঙ্গোলিয়া ও হাওয়াই কুস্তিগিরদের দখলে। রীতি অনুযায়ী গ্র্যান্ড চ্যাম্পিয়ন হতে পরপর 2 বার চ্যাম্পিয়ন হতে হয় একজন কুস্তিগিরকে। 1998 সালের পর জাপানের হয়ে প্রথম এ মর্যাদা অর্জন করেছে কিসোনেস্তো। মাহমুদুল হাসান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব উজালা পেইন্টস সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নতুন নির্বাচন কমিশন গঠনে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে 6 সদস্যের সার্চ কমিটির নাম প্রকাশ। নিজের পছন্দের লোকদের দিয়ে সার্চ কমিটি গঠন করে আওয়ামী লীগ দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে, প্রতিক্রিয়া বিএনপি মহাসচিবের। সততার শক্তি ছিল বলেই বিশ্বব্যাংকের কাছে দেশের মাথা নিচু হয়নি, বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে দুর্নীতিকেও প্রমাণ করতে পারেন। টিআইএর দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান 15 নম্বরে। দুর্নীতির চিত্রে কোনো হেরফের হয়নি, অভিমত ডক্টর ইফতেখারুজ্জামানের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10। আমন্ত্রণ রইল। দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন বাংলা লিংক এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।